সংসার সুখে হয় রমণীর গুণে, আর সেই সংসারে যদি থার্ড পার্সন চলে আসে তাহলে সেই সংসারটা কি হয় জানো? জাহান্নাম। আজ আমি এমন একটা স্টোরি তোমাদেরকে শোনাবো যে স্টোরিটা শোনার পর অনেক বিবাহিত মেয়েরাই সাবধান হয়ে যাবে, ভুলেও তারা তাদের সংসারে এইসব থার্ড পার্সন ঢুকতে দিবে না। আজকের এই স্টোরিটি লিখে পাঠিয়েছে চৈতি আপু, তার পুরো নাম মেহনুর নেসা চৈতি। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে সোজা স্টোরিতে চলে যাচ্ছি। আমার নাম মেহনুর ইসলাম চৈতি। আমার বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবেই। আমার শাশুড়ি খুবই অসুস্থ ছিলেন, শ্বশুর অনেক বছর আগেই মারা গেছে। আমার ভাসুর আছেন, তিনি তার বউ নিয়ে আলাদা থাকেন। শাশুড়ি মায়ের সেবা আমিই করতাম, কিন্তু যত দিন যাচ্ছে ততই তার অবস্থা আরো খারাপ হচ্ছিল। যখন আমার বিয়ের 2 বছর তখনই আমার শাশুড়ি মা ইন্তেকাল করেন। বিয়ের পর থেকে তার সবকিছু আমি পরিষ্কার করতাম। তিনি একদমই বিছানা থেকে উঠতে পারতেন না। শাশুড়ি মা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব চলে এলো আমার ঘাড়ে। আমার স্বামী একজন ব্যবসা, তিনি ব্যবসায় মশগুল, সারা দিন শুধু ব্যবসা নিয়েই পড়ে থাকেন, যার কারণে আমাদের আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। গ্রামে 3টা জায়গা আছে, সেখানে মাছ চাষ করা হয়, সাথে হাঁস মুরগি পালন, সেখান থেকে ভালোই টাকা আসে। আমার স্বামী এত বেশি পরিশ্রম করেছে যে তিনি এখন আরামে আয়াসে বসে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তিনি খুবই কর্মঠ, সারাদিন ব্যবসার কাজেই ব্যস্ত। বিয়ের 2 বছর হয়ে গেছে, কিন্তু তবুও আমার কোনো বাচ্চা হচ্ছিল না। আমার স্বামী আমাকে অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনোভাবেই বাচ্চা হচ্ছে না। এই নিয়ে পাড়া প্রতিবেশী অনেক মন্তব্য করলেও আমার স্বামী কোনো কথাই কান দিতেন না। তিনি বলতেন আল্লাহ যখন দিবে তখনই হবে, এত মাথা ঘামানোর দরকার নেই। আমার স্বামীর নিজের বাড়ি, 4তলা বাড়ি, দোতলায় আমরা থাকি। আমরা বলতে আমি সারাদিন একাই থাকি, আমার স্বামী রাতে আসে, সকালে চলে যায়। বাকি ফ্ল্যাটগুলো ভাড়াই দেওয়া আছে। এখন বলি, আমার শাশুড়িরা 1 ভাই 1 বোন। কেন বলছি এই কথা জানো? কেননা এই থার্ড পার্সনের আগমন সেখান থেকেই হবে। আমার শাশুড়ি মা তার ছোট ভাইকে ভীষণ ভালোবাসতেন, একদম ছোট থেকে নিজের হাতে পেলে বড় করেছে। তার ভাই এসে মাঝে মাঝে দেখা করে যেত, আমাদের খোঁজ খবর নিয়ে যেত। তার ভাইয়ের বউ মানে আমার মামি শাশুড়ি, তিনি ছিলেন অনেক ভালো মহিলা। আমার জন্য যে কত মায়া তার, চোখের সামনে না দেখলে বুঝতেই পারবেন না। আমিও তাকে ভীষণ মায়া করতাম, একদম নিজের শাশুড়ির মতো। কেননা আমার শাশুড়ি মারা যাওয়ার পর তিনি প্রায় আমাদের বাসায় আসতেন, আমি একা থাকতাম। হঠাৎ করে জানতে পারলাম আমার মামা শ্বশুর নাকি স্ট্রোক করেছে। বিষয়টা জানা মাত্রই আমি আমার স্বামীকে নিয়ে মামা শ্বশুরের বাড়িতে হাজির হলাম। আমার মামি শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে কি যে কান্না করলো। আমার মামি শাশুড়ির 2টা মেয়ে আছে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু ছোট মেয়ের বিয়ে হয়নি। সেই মেয়ে আমার থেকে প্রায় 2 বছরের ছোট হবে। আমার মামি শাশুড়ি তখন জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তোমার মামা শ্বশুরে যদি কিছু হয়ে যায় আমাদের কে দেখবে? আমার তো কোনো ছেলেও নেই, আমার যে কি হবে? তার উপর সুমাইয়াকে তো এখনো বিয়েই দেইনি, ওকে বিয়ে না দিয়ে আমি কিভাবে মরে শান্তি পাবো? আমার স্বামী তখন বলল, তোমার ছেলে নেই? কে বলেছে? আমি তো তোমার ছেলে, তুমি এত চিন্তা করছো কেন? মামার শরীর সুস্থ হয়ে যাবে, একদম চিন্তা করো না। যত খরচ লাগে সব আমি বহন করব। আমিও আমার মামি শাশুড়িকে জড়িয়ে ধরে বললাম, একদম চিন্তা করবেন না, আমরা তো আছি, কিসের চিন্তা? মামা একদম ঠিক হয়ে যাবে। এরপর বেশ মোটা অঙ্কের খরচ হয় আমার স্বামী। মামা শ্বশুরের অনেক বড় হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করা হয়, কিন্তু 2 মাস হসপিটালে থাকার পর তিনিই মারা যান। আমার মামি শাশুড়ি তখন খুব কাঁদতেন আর বলতেন, ইস আমার কি হবে, আমাকে নিয়ে গেলে চলে গেলে আমাদের এই মেয়েটার কি হবে? ওকে তো এখনো বিয়েই দিইনি। আমার স্বামী তখন মামি শাশুড়িকে বলল, একদম কাঁদবেন না, আমি আছি তো, আপনারা আমার বাসায় থাকবেন। আমি একটু অবাক হলাম, কেননা তার মেয়ে যুবতী। যদিও আমি আমার স্বামীকে অনেক বিশ্বাস করি, তারপরেও বাসায় একটা যুবতী মেয়ে, এইসব ভেবে আবার নিজের গালেই থাপ্পড় মারতে শুরু করলাম। ছি, আমি কি নোংরা চিন্তা ভাবনা করছি। আমার স্বামীর মামাতো বোনও। তো যাই হোক, আমার মামার লাশ দাফন করা হলো। আমার মামি শাশুড়ি এবং তার ছোট মেয়ে সুমাইয়া সব কাপড় চোপড় গুছিয়ে আমার বাড়িতে চলে এলো। আমিও ভাবতে লাগলাম, এমনিতে তো আমি একাই থাকি, তারা থাকলে আমারও ভালো লাগবে। তো তাদেরকে একটা রুম দেওয়া হলো, গেস্ট রুম। সুমাইয়া তখন বলল, আমার নিজের একটা রুম লাগবে। ওর মা তখন বলছে, হ্যাঁ আমার মেয়ে তো বড় হয়েছে, ও একা একা ঘুমাতে চায়। তো সেই গেস্ট রুমের পাশে আরেকটা রুম ছিল, সেই রুমটা সুমাইয়াকে দেওয়া হলো এবং অন্য একটি রুমে আমার মামি শাশুড়ি থাকবে। তো তারা যা যা এনেছিল সবকিছু গুছিয়ে রেখে দিল। আমার একটা কাজের লোক ছিল, আমি তাকে খালা বলেই ডাকতাম। তিনি অনেক ভালো মনের মানুষ, আমার সাথে সুখ দুঃখের কথা বলতেন। তার ছেলে বাহিরে থাকে, সে অনেক কষ্টে টাকা জমিয়ে ছেলেকে বাহিরের দেশে পাঠিয়েছে, কিন্তু
কিন্তু ছেলে বাহিরের দেশে যাওয়ার পর একটা বিয়ে করেছে। মায়ের আর কোনো খোঁজ খবর নেয় না। এরপর তিনি বাসা বাড়িতে কাজ করে। যাই হোক, তার এই করুণ কথা শুনে আমি তাকে কাজে নিয়েছিলাম। এরপর থেকে সে আমার বাড়িতেই থাকতো। সেই খালা সব কাজ করে রাখতো ঘুম থেকে ওঠার আগে। আমি শুধু রান্না বান্না করতাম। যেহেতু এখন আমার মামি শাশুড়ি এবং আমার ননদিনী এসেছে, তাই কাজ আরো বেড়ে গেছে। তাদের কাপড় ধোয়া, তাদের জন্য রান্না বান্না করা, আরো অনেক কাজ। আমি অবশ্য চাচ্ছিলাম তাদের কাপড়গুলো তারাই ধোক, কেননা এই বৃদ্ধ মহিলাকে দিয়ে আমি তাদের কাজ করাতে পারবো না। আমি ভেবেছিলাম মামি শাশুড়িকে সুন্দর মতো এই কথাটা বুঝিয়ে দিই। কিন্তু পরের দিন সকালবেলা যখন সেই খালা কাপড় ধুচ্ছিলেন, তখনই আমার মামি শাশুড়ি এতগুলো কাপড় এবং তার মেয়ের কাপড় এনে সেই খালাকে দিয়ে বলল, এই নাও, এগুলো ধুয়ে দাও, ভালো করে ধুবে, নয়তো খবর আছে। কথাটা আমি শুনেছিলাম, আমার বেশ খারাপ লেগেছে এবং সেই খালারও অনেক খারাপ লেগেছে। আমার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। সে কিছু না বলে সেই কাপড়গুলো ধুতে শুরু করলো। আমি মামি শাশুড়িকে বললাম, মামি, উনি অনেক দিন ধরেই আমাদের বাসায় কাজ করে। আমি তাকে খালা ডাকি, সে খুব ভালো। আমি আর কিছু বলতে যাব, অমনি আমার খালা শাশুড়ি থামিয়ে দিয়ে বলল, শোনো চৈতি, কাজের লোকদের বেশি মাথায় উঠাবা না। একবার মাথায় উঠালেই কিন্তু ওরা একদম পার পেয়ে যাবে। যত পারবে ওকে দিয়ে আরো বেশি করে কাজ করাবে, টাকা উসুল করবে, নয়তো ওদের বসে বসে খেতে খেতে চর্বি জমে যায়। এইগুলো কি বলছেন মামি? তিনি বৃদ্ধ মহিলা, আমার মায়ের বয়সী। মায়ের বয়সী তো কি হয়েছে, তোমার মা তো আর নয়। আমার কথায় কি কষ্ট পেয়েছো বৌমা? আমি আর কিছুই বললাম না। কথাটা খুবই খারাপ লেগেছে আমার। দুপুরে খাবার রান্না করার সময় তাদের এত এত আইটেম, তরকারি রান্না করতে হবে, এটার সাথে ওই তরকারি রান্না করতে হবে, মানে 2 জন মানুষ কিন্তু 10 পদের রান্না করতে হবে। আমি অবশ্য সেই সময়টাতে একটু অসুস্থ ছিলাম, গায়ে জ্বর ছিল, তাই আমি আমার আর খালার জন্য টুকটাক রান্না করতাম, মাঝে মাঝে ডিম ভেজেও খেয়ে ফেলতাম। কিন্তু এখন তারা এমন ভাবে হুকুম করছে যেন তারা এই বাড়িতে বেড়াতে এসেছে। আমি তখন মামিকে বললাম, মামি, ফ্রিজে সবকিছু রাখা আছে, আমার শরীরটা না একটু ভালো লাগছে না। আপনার যা যা খেতে ইচ্ছে করে, এমনকি সুমাইয়ার যা যা খেতে ইচ্ছে করে, আপনি ফ্রিজ থেকে বের করে সুন্দর করে রান্না করে নিন। এই কথা বলার সাথে সাথে মামি শাশুড়ির মুখ কালো হয়ে গেল। সে বলল, আমি এই বয়সে রান্না করব? তুমি ছেলের বউ, তুমি তো রান্না করবে। বলি, তোমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন তখন কি সে রান্না করতো? আহা, শাশুড়ি মা রান্না করবে কেন? তার হিসেব আলাদা, তিনি তো প্যারালাইজ ছিলেন। ও আচ্ছা, শাশুড়ির হিসাব আলাদা আর মামি শাশুড়ির হিসাব আলাদা, তাই তো? এই বলে তিনি কান্না শুরু করলেন। আসলে আমার স্বামীটা মরে গেছে তো, তাই এখানে এসেছি তোমাদের কাছে আশ্রয় হিসেবে। আমি তো তোমার শাশুড়িই হই, কিন্তু তুমি তোমার শাশুড়ির সাথে আমার ভেদাভেদ করছো। খুবই কষ্ট পেলাম বৌমা। সুমন আজকে বাসায় ফিরুক, ওকে বলবো আমাকে আমার বাড়িতেই দিয়ে আসতে, দরকার পড়লে ভিক্ষা করে খাবো, তাও আমি কাউকে কষ্ট দিতে চাই না। আমি তখন মামি শাশুড়িকে থামিয়ে দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনারা কি কি খেতে চান আমাকে বলুন, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। প্রচন্ড মাথা ব্যথা জ্বর নিয়ে তাদের পছন্দের রান্না করলাম 8 পদের রান্না। খাবার দাবার সবকিছু খেয়ে ডাইনিং টেবিলে সবকিছু এলোমেলো করে রেখে উঠে গেল তারা। খাবারের কি অবস্থা! বড় ডাইনিং টেবিলে বেছানো নতুন কাপড়টাও একদম ঝোল ভরিয়ে একাকার অবস্থা। তারা চলে যাওয়ার পর খালা সবকিছু পরিষ্কার করলো। আমার শাশুড়ি মা খাওয়া দাওয়া শেষ করে ঘরের ভেতর গিয়ে শুয়ে পড়লো। আর আমার ননদিনী সুমাইয়া, তার একটা স্মার্টফোন আছে, সারা দিন ফোনের ভেতরই ঢুকে থাকে। আমি গোসল করে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করলাম। নামাজ শেষে আমি মামি শাশুড়ির ঘরে গিয়ে বললাম, মামি, নামাজ পড়বেন না? ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। মামি শাশুড়ি তখন বলল, না গো মা, আমি পড়তে পারবো না, পিঠে প্রচন্ড ব্যথা। অথচ সে এতক্ষণ কত কিছু খেয়েছে, শুয়ে শুয়ে টিভি দেখছে, এতে তার পিঠ ব্যথা করছে না। যাই হোক, এরপর আমি চলে আসি। আমার স্বামী কাজ থেকে বাড়ি ফিরলো, তাকে বেশ ক্লান্ত মনে হচ্ছে। আমি অবশ্য প্রত্যেক দিন সুমন কাজ থেকে ফেরার আগে 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিই। ও আসলে ওকে বের করে দিই। এটা প্রত্যেক দিনের রুটিন বলতে পারো। সুমন তখন হাত মুখ ধুতে গেল। আমি ওর কাজের ব্যাগটা ঘরে রেখে আসতে যাব, ঠিক ওই মুহূর্তে সুমাইয়া ফ্রিজ থেকে সেই গ্লাসটা বের করে আমার স্বামী সুমনকে দিয়ে বলল, ভাইয়া দেখো তো শরবতটা কেমন হয়েছে, নিজের হাতে বানিয়ে আনলাম তোমার জন্য। ওইদিকে ব্যাগ রেখে আমি এই ঘরে এসে দেখি আমার স্বামী শরবত খাচ্ছে। আমি তো অবাক। আমার স্বামী তখন শরবত খেয়ে সুমাইয়াকে বলল, বেশ ভালো সুমাইয়া, তুমি তো একদম চৈতির মতো শরবত বানিয়েছো। কথাটা শোনা মাত্রই আমি একদম আকাশ থেকে পড়লাম, শরবতটা তো আমি বানিয়েছি। সুমাইয়া তখন গ্লাস নিয়ে রান্নাঘরে গেল ধোয়ার জন্য। আমি তখন রান্নাঘরে সুমাইয়াকে বললাম, শরবতটা তুই দিয়েছিস? ও তখন বলল, হ্যাঁ ভাইয়া আমার কাছে চেয়েছিল তাই দিয়েছি। ও আচ্ছা, তাহলে তোর ভাইয়া কেন বললো যে তুই আজ আমার মতো বানিয়েছিস? আরে ভাবি, তুমি এত কিছু মনে করো না, ভাইয়া হয়তো ভুলে বলে ফেলেছে। যাই হোক, ভাইয়া জানে যে শরবত কে বানিয়েছে, তুমিই বানিয়েছো। এরপর রাত্রিবেলা আমি আর সুমন ঘুমিয়ে আছি। হঠাৎ করে দরজায় নক। সুমন গিয়ে দরজা খুলতেই দেখলো সুমাইয়া দাঁড়িয়ে আছে। আমিও অবাক, কি হয়েছে? ভাইয়া, মা তো মাথা ব্যথায় মরে যাচ্ছে, ভাবিকে ডাকছে। আমি বললাম, হায় আল্লাহ, আবার কি হলো? সুমন তখন বলল,
তাড়াতাড়ি চলো তো কি হয়েছে দেখি। গিয়ে দেখলাম আমার মামি শাশুড়ি মাথা ব্যথায় কাতরাচ্ছে। আমি তখন দৌড়ে গিয়ে মাথা টিপতে শুরু করলাম। এরপর সুমন চলে এলো ঘরে, সুমাইয়াও চলে গেল। ওইদিকে মামি শাশুড়িকে আমি ভিক্স লাগিয়ে মেডিসিন খাইয়ে দিয়েছি। এরপর আমি বললাম আপনি এখন শুয়ে থাকুন, মাথা ব্যথা কমে যাবে, আমি ঘরে যাই। তিনি আমার হাত ধরে কাঁদতে শুরু করলেন। ওফ, কি যে মাথা ব্যথা, তুমি যেও না চৈতি, তুমি চলে গেলে আমার মাথা ব্যথা কমবে না, তুমি একটু মাথাটা টিপে দাও না। সে এমন ভাবে জোর করছিল আমি সেখান থেকে উঠে আসতেও পারছিলাম না। মনের ভেতর কেমন যেন একটা সন্দেহ লাগছে। সুমাইয়া ওইদিকে নেই আর আমার স্বামী সুমনও চলে গেছে। আমি তখন মামি শাশুড়িকে বললাম, মামি শাশুড়ি আমার একটা কাজ পড়ে গেছে, আমি এক্ষুনি আসছি। আমি তো তোমার শাশুড়ির মতোই, আমার সেবা করা তোমার দায়িত্ব। এই বলে তিনি আমাকে আটকে রাখলেন, সেখান থেকে কোনোভাবেই উঠতে দিচ্ছিলেন না। এইটা ছিল এই গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় খণ্ড থাকছে পরবর্তী পর্বে। গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সেই সাথে যারা যারা এই গল্পটি টিকটক বা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আইডিটা ফলো করে রেখো।